চেয়ারম্যান বাড়ির ছেলে বাল্যবিবাহ করেছে। মুহূর্তে কথাটা ছড়িয়ে গেল পুরো সীমান্ত পার গ্রামে। দলে দলে লোকেরা জমা হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনে। এতে অবশ্য মহিলাদের সংখ্যার আধিপত্য দেখা যাচ্ছে। চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে সাইদ বসার ঘরে বসে আপেল চিবোচ্ছে আরাম করে। বাইরে তার বউকে নিয়ে এত কোলাহল মাতামাতি যে তার খুব একটা ভালো লাগছে না, সেটা তার ফুলে ওঠা নাক দেখেই অনুমান করা যাচ্ছে। সাইদ এর ঠিক সামনে দাঁড়িয়ে আছে হৈমি। দাঁড়িয়ে আছে বললেও ভুল হবে, বলা উচিত দাঁড় করিয়ে রাখা হয়েছে। হৈমি অসহায় চোখে সাইদের দিকে চেয়ে রইল। চিন্তায় আপাতত অস্থির সে। আব্বা হয়তো বাড়ি থেকে লাঠি নিয়ে ছুটে আসেন তাকে মেরে ফেলার জন্য। বাড়িতে গেলে আম্মার হাতে উদম কেলানি খেতে হবে ভাবতেই গা রীতিমতো জমে যাচ্ছে হৈমির। হৈমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে। এক পর্যায়ে সাইড পা নামিয়ে সোফায় সোজা হয়ে বসে ধমক দিয়ে বলল, এই তুই দাঁড়ায় আসোস কেন? সোফা নাই আমার ঘরে, বস। হৈমি তীক্ষ্ণ চোখে সাইদের দিকে তাকালো। পরপর রোবটের মতো সোফায় বসে পড়ল। পাশ থেকে সাইদের আম্মা ধমকে উঠলেন, এই তুই ওরে বকস কেন? সাহস বেড়ে গেছে। এমনিতেই বিয়ে করার আনছোস ওরে এই বয়সে। বাহিরে তোর বাপ মাইনষের লগে যুদ্ধ করে। চেয়ারম্যানের পোলা এত ভালো কাজ করছে, মানুষ তো চিল্লাই বই। একদম চুপ করে বসে থাক, বজ্জাতের জাত। সাইদ এইসব কথা শুনলে তো সে আরামে আরেকটা আপেল ফলছুরি থেকে নিয়ে চিবোতে থাকলো। রাতে হৈমির আব্বা এলেন চেয়ারম্যান বাড়ি। চিন্তায় মুখ কালশিটে পড়ে গেছে তার। হৈমি তার আব্বাকে দেখে গুলিসুটি মেরে সাইদের মায়ের পেছনে লুকিয়ে পড়ে। হৈমির আব্বা এবং চেয়ারম্যান ওবায়দুল্লাহ মুখোমুখি বসে। দুজনের চোখেই হতাশা ভাব। ছেলে মেয়েদের এমন কাজে দুজনেই যার বরণাই লজ্জিত। কিছুক্ষণ পর সাইদ উপরের সিঁড়ি বেয়ে ঘুম ঘুম চোখে নিচে নেমে আসে। নিজে বড় এক সোফায় বসে টান দিয়ে হৈমিকেও নিজের পাশে বসিয়ে দেয়। হৈমি হতভম্ব, লজ্জায় দিশেহারা, মিনমিন করে মাথা নত করে বলে, আব্বার সামনে এসব কি ধরনের আচরণ? লজ্জা নাই বেহায়া পুরুষ মানুষ? লজ্জা কিসের জন্য পাবো? তোকে কি আমি সবার সামনে চুমু খেয়েছি, নাকি খোলা দরজায় পরিবার পরিকল্পনা করছি? আমি তো যথেষ্ট ভদ্রপোলা হয়েই বসে আছি তোর বাপের সামনে, তাও তোর হচ্ছে না? অসভ্যতা কাকে বলে তাহলে দেখিয়ে ফেলি। হৈমি অসহায় চোখে চেয়ে দেখল সাইদকে। তারপর বিড়বিড় করে গালিগালাজ করতে করতে সরে বসতে চাইল খানিক। অথচ সঙ্গে সঙ্গে সাইদ কোমরে চিমটি কেটে নিজের সঙ্গে পুনরায় চেপে ধরে রাখল। হৈমি কোমরের চিনচিনে ব্যথায় স্তব্ধ হয়েই রয়ে গেল। দূর থেকে হৈমির আব্বা মেয়ে ছেলের কাজ দেখে দীর্ঘশ্বাস ফেলেন, কথা তুললেন, দেখুন চেয়ারম্যান সাহেব, ছেলে মেয়ে যা করার করে ফেলেছে। বিয়ে তো আর অস্বীকার করা যাবে না, আল্লাহর হুকুম। তবে আজকে আমি মেয়েকে ঘরে নিয়ে যাব। সংসার করার মতো আমার মেয়েটা অতটাও বড় হয়ে যায়নি এখনো। ওবায়দুল্লাহ আর চোখে ছেলের দিকে তাকান। সাইদের মুখের অঙ্গভঙ্গি মুহূর্তেই বলতে যাচ্ছে যে কোনো মুহূর্তে এখানে একটা বোম ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সাইদ কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই ওবায়দুল্লাহ একদমই বলে ওঠেন, আমি রাজি, মিয়া আপনি ঘরে নিতে পারেন। আমরা না হয় 2-3 বছর পর ধুমধাম করে তাদের বিয়ে দেব, চিন্তা নেই। সাইদ কথাটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বাবার দিকে। পরপর নাক ফুলিয়ে বলে ওঠে, আনবিলিভেবল, আমার বউ আমি দিচ্ছি না, মগের মূল্যটা কি? হৈমি এবার লজ্জায় সাইদের হাতেতে বেশি জোরে সরে অগোচরে চিমটি কাটল। সাইদ ব্যথায় আহ বলে আওয়াজ করলে সবার চোখ এসে পড়ে সরাসরি সাইদের দিকে। হৈমি অপ্রস্তুত হয়ে পড়ে। সাইদ হাঁটু ঘষে হৈমির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, কিছু না, পোকা কামড় দিয়েছে। আই এম ফাইন, ইউ গাইজ কন্টিনিউ। সবাই আবার কথা বলায় মন দিল। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় হৈমিকে ঘরে দেয়া হবে। বছর খানেক পর হৈমির 20 বছর হবার পর বিয়ে আবার ধুমধাম করে দেয়া হবে তাদের। ব্যাস, সাইদ তাৎক্ষণিক সোফা ছেড়ে উঠে ধুমধাম পা ফেলিয়ে উপরে চলে গেল। হৈমি অসহায় মেয়ে হয়ে এসব দেখল তাকিয়ে। সেই যে গেল, এখন অবধি তার মুখ দর্শন করা যায়নি। তথাপি হৈমিরা আজ রাতে খেয়ে তারপরে বাড়ি যাবেন। রাতে খাবার টেবিলে সাইদকে অনেকবার ডাকা হলো। উপরের বদ্ধ রুমের ভেতর থেকে সাইদের কোনো সারশব্দ পাওয়া গেল না। শেষ পর্যন্ত খাবার টেবিল থেকে হৈমিকে তুলে পাঠানো হলো সাইদের ঘরে। দরজাটা ভেতর থেকে লক। হৈমির হাতে সাইদের মায়ের ধরিয়ে দেয়া সাইদের রুমের চাবি।
এ ঘরে সাইদ যখনই থাকে দরজা লক থাকে, আর ঘরের চাবি থাকে একমাত্র সাইদের মায়ের হাতে। আঁচলের কোণে বেঁধে রাখেন তিনি চাবির ঝোঁটা। বদ্ধ ঘরের ভেতর সাইদের সারা শব্দ না পাওয়া গেলেও হৈমি জানে সাহেব রেগে মেগে আগুনের ফুলকি বনে আছেন। তাকে ঘাটতে গেলেই হৈমির মরণ। তুলে এক আছাড় দেবে সে হৈমিকে, এ ব্যাপারে সন্দেহ নেই কোনো। তবুও হৈমি ঘরে ঢুকলো। সাইদকে হাতে বেঁধে নিয়ে যাওয়ার আদেশপ্রাপ্ত সে, আদেশ অবশ্য শিরোধার্য। হৈমি ঘরে ঢুকেই জিনিসপত্রের একই বিদিদিস্তা অবস্থা, ভেঙে চুরে সম্পূর্ণ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। মাইটে মায়া লাগে না মানুষটার একটুও? এভাবে কেউ এত দামি জিনিস ভাঙে? পর্দাটাও হ্যাঙ্গার থেকে খুলে নিচে পড়ে আছে, কাচের ফুলদানি ভেঙে টেলিফোনের পাশে অসহায় অবস্থায় পড়ে। আহা, কি মনোরম দৃশ্য! মন চাচ্ছে হৈমিকে নয় সাইদকে ধরে আছাড় দেওয়া উচিত এসব কাজের জন্য, কিন্তু কার সাধ্য? চেয়ারম্যান বাড়িতে সাইদ রেগে যাওয়া মানে হুলস্থুল কাণ্ড। পরিবারের ছোট ছেলে হওয়ার সুবাদে সাইদ সবার বড্ড আদরের পরিমাণ এতই বেশি যে কেউ সাইদের দিকে আঙুল তুলে ওবায়দুল্লাহ নিজে তাকে শাসিয়ে আসেন। বড় ছেলে আবার ভদ্র, ছোটটাই হয়েছে যত অসভ্যের জাত। হৈমি প্রথমে মেঝে যা পারে কিছুটা পরিষ্কার করে রাখলো, পর্দা হ্যাঙ্কারে ঝুলিয়ে টাঙিয়ে দিল, টেলিফোন ঠিকঠাক করে টি টেবিলের উপরে রাখলো। শুধু কাচের জিনিসে হাত দিল না, হাত কেটে গেলে সাইদ মেরে তক্তা বানিয়ে দেবে নির্ঘাত। এবার বিছানায় ঘুমন্ত সাইদের পানে তাকালো। উপর হয়ে শুয়ে আছে মহাশয়, উদমকা ব্ল্যাঙ্কেট কোমর অবধি ঢেকে রেখেছে, পিঠে ভাসমান ফুলে ফেপে ওঠা ম্যাসেল। ইস, বান্দা হট আছে। হৈমি নিজের চিন্তায় নিজেই হকচকিয়ে উঠল। দ্রুত চোখ মুছে স্বাভাবিক হলো, অর্থাৎ হবার ভান ধরল। জলজান্ত এমন আইটেম সামনে থাকলে কেউই ঠিক থাকবে না। হৈমি বুঝে পায় না তার মধ্যে সাইদ কি দেখলো, এতটা ঠিক এতটা পাগল কি দেখে হলো। হৈমির মধ্যে পাগল করার মতো কিছুই নেই, সত্যি কিছুই নেই। অথচ হৈমি জানে পুরো গ্রামের মেয়েরা সাইদ বলতে উন্মাদ। এক কথায় জান হাজির। তার ঘোলা চোখ, আকর্ষণীয় দেহের মাসল, সুদর্শন মুখ, সবকিছুই নজর কাড়া। তারপরও কেন হৈমি কেন? আর কেউ তো হতে পারত। হৈমি নিজের অবাস্তব চিন্তা বাদ দিয়ে ঘুমন্ত সাইদের পাশে এসে বসলো, হালকা স্বরে ডাক দিল, উঠুন, এই যে শুনছেন, আপনার মা খেতে ডাকছেন আপনাকে, উঠুন। সাইদ এর মধ্যে কোনো নজর দেখা গেল না তেমন। ডাকতে ডাকতে হাল ছেড়ে দিয়ে হৈমি মুখ ফুলিয়ে বসে রইল পাশে। এক পর্যায়ে কি মনে করে সাইদের ঘন চুলে হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে বড্ড নরম স্বরে বলল, উঠবেন না, আমি চলে যাচ্ছি। হৈমি উঠে চলে যেতে নিলে হঠাৎ সাইদ টান দিয়ে হৈমিকে বিছানায় শুইয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। আচমকা আটকে হৈমি কই মাছের ন্যায় ছটফটিয়ে উঠল যেমন। গলায় ঠোঁটের ছোঁয়া পাওয়ার সাথে সাথে সেই ছটফটানি কমে গেল। চোখ খিচে সুরসুরি হজম করার চেষ্টা করে বলল, ছাড়ুন, আমার দেরি হচ্ছে। সাইদ শোনে না, বরং হৈমির গলায় ক্রমাগত নাক ঘষে উস্কি স্বরে বলল, প্লিজ ডোন্ট গো না, আই ওয়ান্না ফিল ইউ এভরি সেকেন্ড অফ মাই লাইফ। হৈমন্তী। সাইদ ছেড়ে দিল না, বরং হৈমির গলায় ক্রমাগত নাক ঘষে উস্কি স্বরে বলে, প্লিজ ডোন্ট গো না, আই ওয়ান্না ফিল ইউ এভরি সেকেন্ড অফ মাই লাইফ। হৈমন্তী। হৈমি স্তব্ধ হয়ে শুয়ে রইল বরঞ্চ। গলায় খোঁজা দাড়ির স্পর্শ শৈলের প্রতিটা লোমকূপ অবধি দাঁড়িয়ে দিচ্ছে। হৈমি আলগোছে হাত তুলে বুকের উপর শুয়ে থাকা সাইদের চুলে হাত বুলিয়ে দিল। খানিক পর ছোট্ট শ্বাস ফেলে বলল, যেতে হবে, এই অল্প বয়সে আব্বা রাজি হবেন না মোটেও, জেদ দেখাবেন না। সাইদ কথাটা শোনা মাত্রই বেশ জোরে সোরে কামড় বসিয়ে দিল হৈমির গলায় 2 ইঞ্চি নিচে থাকা কালো তিলে। ব্যথায় আহ করে উঠল হৈমি। সাইদ মাথা তুলে তাড়া করে বলল, তুই কচি খুকি নাকি? আজ বিয়ে হয়েছে, কাল বাচ্চাও হয়ে যাবে। আসছে অল্প বয়স। তোর বাপেই তো তোর মাকে আরও অল্প বয়সে বিয়ে করেছে, আর আমি করলেই তোর বাপের গায়ে লেগে গেল। ধান্দাবাজ। হৈমি রাগ দেখালো। শুরু হয়েছে আবার বাপ নিয়ে কথাবার্তা। অসভ্য। হৈমি রেগে সাইদের চুল থেকে হাত সরিয়ে নিল। সাইদ টের পেতেই জোর করে হাত আবার নিজের চুলে রেখে দিল। হৈমি অগত্যা সাইদের চুল ব্রাশ করতে করতে বলল, বেশি বলবেন না, আব্বাদের সময় এসব চলতো, এখন যুগ বদলেছে। তাই তা তোর বয়স কত বলতো? 17 তো হবে। কেন? আমি যতদূর জানি তোর মায়ের 16 বছর বয়সে তুই 1 বছরের ছিলি। আসছে যুগের কথা বলতে আমাকে। যুগ বদলে নাই, তোর বাপ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, নিজে এই বয়সে বাপ হয়েছে, আর আমাকে এখন বাপ হতে সুযোগ দিচ্ছে না। আনবিলিভেবল।
সাইদ কথাটা বলে সোজা হয়ে উঠে বসে বিছানায় হেলান দিয়ে কোলে বালিশ রেখে হাতের তালু চিবুকে ঠেকিয়ে ঠাই চেয়ে রইল হৈমির দিকে। হৈমি উঠে বসল, কানের পেছনে চুল গুজে ইতিউতি চেয়ে বলল, খেতে চলুন, আমরা চলে যাব। সাইদ হামি তুলে রুমের এক পাশটা ভালো করে দেখে নিল, কি দেখল সেই নিজে জানে। তারপর হঠাৎ করেই বলল, বাচ্চাদের থাকার জন্য রুমটা কাল থেকে সাজানো শুরু করে দিতে হবে। 6 মাস লেগে যাবে পুরো রুম সাজাতে, আর 4 মাস ওয়েট করলেই বেবি হাজির। আইডিয়া কেমন বুঝি? বাচ্চা 1 বছর? কি বলছেন? 1 বছরের মধ্যে কার বাচ্চা আসবে ঘরে? আপনার আত্মীয়ের? আপনার বড় আপু বিদেশ থেকে ফিরেছেন নাকি? সাইদ বাঁকা হাসল, বিছানা ছেড়ে উঠে কাভার্ড থেকে টাওয়াল আর ট্রাউজার নিয়ে হৈমির পাশে দাঁড়িয়ে হুট করে হৈমির গালে চুমু খেয়ে চলে গেল বাথরুমে। হৈমি গালে হাত দিয়ে থম করে বসে রইল। বাথরুম থেকে শুনতে পেল সাইদ বলছে, আমার নিজের বাচ্চা ল্যান্ড করিয়ে তোর বাপের সকল আজগুবি শর্ত আমি ভেঙে ফেলবো, জেনে রাখ হৈমন্তী। সো বি রেডি ফর মাই বেবি। হৈমিরা রাতে খাওয়া দাওয়া করে চলে গেল বাড়িতে। সাইদ হৈমি বেরিয়ে যেতেই উপরের ঘরে যাচ্ছিল, পথে পেছন থেকে উবাইদুল্লাহ বলে ওঠেন, উকিলের কাজগুলো নিয়ে রিডিং রুমে আসো সাইদ, কাজ করতে হবে আমার সঙ্গে। অনুর মা, চা পাঠিয়ে দিও আমাদের বাপসিলের জন্য। বেবি, আম্মু আমার জন্য কফি। সাইদ কথাটা বলে কাগজ আনতে চলে গেল। মনে মনে সাইদ বাবার উপরে ফুলে আছে। বারবার তার তীক্ষ্ণ চোখ ঘুরে ফিরে উবাইদুল্লাহর উপরে বসে। উবাইদুল্লাহ ওসব অগ্রাহ্য করে মৃদু হেসে রিডিং রুমে চলে গেলেন। এতদিনের ছেলের 20 দাঁত ভাঙতে পেরে তিনি যার পরনে খুশি, আনন্দিত। তার বেপরোয়া ছেলেকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। এ পৃথিবীতে চাইলেই সব কিছু পাওয়া যায় না, এটা তার ছোট ছেলে প্রায় ভুলতেই বসেছিল। এবার তার সুবুদ্ধি হলে হয়। রিডিং রুমে বাপ ছেলে অনেক রাতভর কাজ করল। নতুন বাড়ি কিনে ভাড়া দিতে চাইছেন ওবায়দুল্লাহ। কাগজপত্রের হিসাব সেটার জন্য মেলানো। আজকাল বাড়ি ভালো লাগলে কাগজ ঠিক থাকে না, একটা ঝুট ঝামেলা লেগেই থাকে কাগজে। সাইদ ওকালতি নিয়ে পড়াশোনা করছে, তাই বাড়ির সব উকিল সাম্প্রতিক কাগজপত্র সেই দেখাশোনা করে। কাজের ফাঁকে সাইদ কফির কাপে চুমুক দিয়ে মাথা নিচু করে কাগজে চোখ বুলিয়ে বলল, আমাকে ফাঁসিয়ে কি মজা পেলে? বিয়েটা হয়েই গেছিল। উবাইদুল্লাহ এ প্রশ্নের অপেক্ষায় ছিলেন। তিনি হেসে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন। তারপর বললেন, দরকার ছিল। মেয়েটা এখনও অল্প বয়সী, তোমার কাছে আসার বয়স তার হয়নি। আমার বয়স হয়েছে, এটাই যথেষ্ট ছিল। ঝামেলা কেন করলে? নাতি নাতনি দেখার শখ নেই তোমার? ওবায়দুল্লাহ ছেলের লাগামহীন কথা শুনে বিষম খেলেন বোধহয়। পরপর কাগজের আরেকটা ফাইল ঠাস করে সাইদের সামনে রেখে রেগে বললেন, অসভ্য ছেলে, কাজ করো বসে। কাজের সময় উল্টোপাল্টা কথা বলে মাথা খাবে না। সাইদ একথা শুনে কলমটা 2 আঙ্গুলের মাঝখান থেকে ছেড়ে ঠাস করে টেবিলের উপর রেখে দিল। চেয়ারের 2 হাতলে আরাম করে হাত রেখে বসে সরাসরি চোখ রাখলো ওবায়দুল্লাহর দিকে। তারপর বলল, আই এম নট ইন মুড এনিমোর। আই হ্যাভ এ ডিসিশন। এখন এই মুহূর্ত থেকে বাড়ির কোনো কাগজপত্র দেখাশোনা করব না আমি। আমার মাথা গরম, বউ ঘরে না আসা অবধি মাথা ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না। আমি মাথা গরম অবস্থায় কাগজ দেখা মানে কোটি টাকার লোকসান। উল্টো সিদ্ধান্তে তোমার ক্ষতি। ঘরে বউ আসুক, মাথা ঠান্ডা হলে তারপর আমি আবার কাগজপত্র দেখাশোনা করব। বাট ফ্রম নাও ইটস ক্লোজড। বাই, গুড নাইট বাব্বা। বাবা উচ্চারণ একটু টেনে টুনে বলে সাইদ জ্যাকেট চেয়ারের হাতল থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে চলে গেল নিচের রুমে। ওবায়দুল্লাহ হা হয়ে দেখতে লাগলেন জেদি ছেলের চলে যাওয়া। সাইদ একবার বলেছে কাজ করবে না, তাকে হাজার বলেও কাজ করানো যাবে না। জেদ যেন রন্ধে রন্ধে বহমান। কার থেকে পেয়েছে এত জেদ? হাসলেন ওবায়দুল্লাহ। যুবককালে তার নিজের মধ্যেও তেমন উত্তপ্ত জেদ ছিল বটে। জেদের বশে পরিবারের অমতে জড়িয়েছেন রাজনীতিতে। আজ গ্রামের মুখপাত্র তিনি। সবই এত জেদের ফসল। ঘটিত ব্যাপার স্যাপারে ছেলেকে দোষারোপ করে খুব লাভ নেই ভেবেই দমে এলেন ওবায়দুল্লাহ। হৈমি বিছানায় বসে স্কুলের হোমওয়ার্ক পড়ছে। পাশে 9 বছরের বোন কেয়া শুয়ে মোবাইলে কার্টুন দেখছে। বেশ রাত হয়েছে। হৈমি বই পাশে রেখে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। কেয়া এখনও মোবাইল দেখছে। হৈমি হাত থেকে টান দিয়ে মোবাইল নিজের হাতে নিয়ে নিল। কেয়া রেগে মেগে তাকালে হৈমি বাঁকা চোখে চেয়ে বলল,
হৈমি হাসলো, পরম মমতায় বোনের ছোট্ট দেহ নিজের সঙ্গে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কি এভাবে তাকাস কেন? আম্মাকে ডাকবো? এত রাতে মোবাইল দেখিস? ঘুমা। ঘুম আসে না আপু, আর একটু দেখি না কার্টুন দাও। কেয়া হৈমির বুকের সঙ্গে মিশে গেল একদম। হৈমি আলতো হাতে কেয়ার মাথায় হাত বুলোছে। কেয়া নাকে হৈমির গায়ের গন্ধ শুকে বলল, আপু মাথায় হাত বুলাচ্ছি, ঘুম চলে আসবে। আপু তোমার কতরে কেমন আম্মা আম্মা গন্ধ করে। আম্মার স্নো পাউডার তুমি মাখো, আমাকেও একটু মাখিয়ে দিবে? কালকে সকালে দেব, এখন ঘুমা। এই চোখ বন্ধ কর। কেয়া খানিক কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল। হৈমির ছোট্ট মাথায় তখনও ঘুরছে রাতের সাইদের কথা। বাচ্চা, ওদের তো বিয়ে মানা হয়নি, বাচ্চা এখন কোথা থেকে আসবে? ধুর, সাইদও না একদম জাতা। তবুও তো সে হৈমির বড্ড শখের পুরুষ। হৈমি রে, তোর গলায় তিলে ওটা কি লাভ বাইট দেখছি আমি? হৈমি কথাটা শোনা মাত্রই স্কুলে সাদা ওড়না গলায় ভালো করে পেঁচিয়ে নিয়ে কলম দিয়ে খাতায় আঁকিবুকি করতে করতে বলল, কালকে রান্না করার সময় মাটির চুলো থেকে আগুনের ফুলকি এসে পড়েছে, সেরকম কিছু না। নিশি শুনে বিশ্বাস হলো না কথাটা। সে আরেকটু এগিয়ে এসে হৈমির গলা থেকে ওড়না সরাতে নিলে হৈমি তৎক্ষণিক দূরে সরে গেল। কথা ঘুরিয়ে বলল, শুনলাম তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে। রাজীব জানে? নিশি এবার মুখ ভার করে বসল, এক হাত ব্রেঞ্চের উপরে রেখে মাথাটা হাতের উপরে ঠেস দিয়ে রেখে চাইল হৈমির দিকে। তারপর বলল, হ্যাঁ এসেছিস, শাহিদ ভাই সব সামলে নিয়েছে। আবার রাজীবকে কল করে আমাদের বাড়ি পাঠিয়েছিলেন। রাজীব এসে তো সেরকম একটা কাণ্ড ঘটালো বাড়িতে। বাবাকে হাতে পায়ে ধরে আমার বিয়ের জন্য রাজি করালো। হৈমি অবাক হয়ে গেল। কাল রাতেই তো ও বাড়ি থেকে এলো হৈমি। সাইদের মুখে তো তেমন কোনো কথা শোনেনি। তার বান্ধবীর সঙ্গে খাতির দেখাচ্ছে, অথচ তাকেই মুখখানা দিয়ে বলল না অসহ্য পুরুষ। হৈমি বলল, তা আমরা তোর বিয়ে খাচ্ছি তাহলে খুব দ্রুত, কি বলিস? কথা বলে আনন্দে নিশির শরীরের উপর কৌতুকপূর্ণ হেসে ঢলে পড়ল হৈমি। নিশি মুখ ভ্যাংচালো, হৈমিকে সোজা করিয়ে আবার জায়গায় বসিয়ে দিয়ে বলল, বাছা ধন, এখন নয়, আরো 2 বছর পর রাজীব চাকরি পেলে তবেই আব্বা বিয়ে দিবেন, নচেত নয়। সে আর কি, রাজীব চাকরি পেতে আর কতদিন? ঠিক পেয়ে যাবে, দেখা যাবে 2 বছরের আগেই আমরা তোর বিয়ে খেয়ে নিয়েছি। নিশি লজ্জা পেয়ে হাসল। তারপর হুট করে কিছু মনে পড়ে গেল যেমন নিশির, বলে উঠল, আই হ্যামি, আসার সময় দেখলাম শহীদ ভাই তার চেলাপেলাদের নিয়ে মাছুগন্ডাকে শাসাচ্ছে, কলার ধরে রাগে চিৎকার চেঁচামেচি করছে। তুই কি কিছু বলেছিস ওনাকে? হৈমি আটকে উঠল। সাইদ শহর থেকে গ্রামে ফিরলে রোজ এমন কোনো না কোনো ঘটনা ঘটেই। হৈমি গ্রামের ঘটা কিছুই তাকে বলে না, অথচ হৈমির অসুবিধার কথা তার সবসময় নখদর্পণে থাকে বটে। কিভাবে জানে সে? এতদিন হৈমি জানত না, এখন জানে। ওই রাজীবের একটা ছোট ভাই আছে, নাম হারুন। তাকে রোজ হৈমি নিজের সামনে পেছনে দেখতে পায়। হৈমির ধারণা সে হৈমির ওপর সাইদের কথা মতো নজর রাখে। এখানকার সব খবরাখবর সে সাইদকে ট্রান্সফার করে। হৈমি দীর্ঘশ্বাস ফেলল, তারপর বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল, আমার ঠেকা পড়েনি তাকে এসব বলতে। জেনেছে নিশ্চয়ই সাঙ্গপাঙ্গ থেকে। গ্রামে এলেই মারামারি করা যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে তার, যেন মজাদার কোনো অভ্যাস। ছি। নিশি হৈ হৈ করে উঠল, যেমন মেয়েটা একদম সাইদের বদনাম শুনতে পারে না। যেন সাইদকে নয়, কেউ সাইদের বদনাম করে স্বয়ং নিশির গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেটাই হলো এবারও। নিশি এক মুহূর্ত দেরি না করে বলল, ধুর, অমন বলিস না, শহীদ ভাই তোকে ভালো। চুপ। আর তার হয়ে সাফাই গাইবি না একদম। মায়ের লাগাবো ধরে। ছুটি হয়ে গেছে, বাড়ি যাবি, চল। একদিন পর দুপুরে তখন হৈমি ঘরে পড়াশোনা করছে। হঠাৎ ওনার আড়ে লুকিয়ে থাকা ফোন বেজে উঠল হৈমির। ফোনটা বেশ আগে সাইদের দেয়া। তখন অবশ্য সাইদ ততটা লাগাম ছাড়া ছিল না। কথাবার্তায় হৈমির সাথে বড্ড সভ্য ব্যবহার করত, আর এখন পুরোই অসভ্যের জাত। কথাবার্তার বেলাস ব্যবহার উপচে পড়ে যেমন। হৈমি আশপাশ ভালো করে দেখে নিল, কেউ নেই। আশেপাশে কাউকেও দেখা যাচ্ছে না, নিশ্চয়ই খেলতে গেছে। হৈমি উঠে দরজা বন্ধ করে দিল, তারপর বদ্ধ দরজায় পিঠ ঠেকিয়ে ফোন কানে ধরল।
ওপাশ থেকে হাই হ্যালোর কোনো ধার ধারতে দেখা গেল না সাইদকে। সরাসরি জানানো হলো, বাড়ির বাইরে আছি, 2 মিনিটের মধ্যে আয়। আর হিজাব বেঁধে আসবি, স্টাইল করে না, সব কিছু ঢেকে আসবি। সব কিছু মানে সব কিছুই। হৈমি রেগে গেল খানিক, তবে রাগ প্রকাশ না করে বলল, আমি আসবো না। আব্বা বাইরে চাল শুকাচ্ছে, দেখতে পেলে মার লাগাবেন আমাকে। তুই আসবি, আর এক্ষুনি আসবি, না হলে আমিই ভেতরে আসছি। আসবো? না, আশা লাগবে না আপনার, আমি আসতেছি, দাঁড়ান আপনি। ওকে, হিজাবের কথা ভুলবি না। হৈমি ফোন কেটে দিল। কি বলে বের হবে ভাবছে বসে বসে। পরে ভাবলো নিশির কথা বলে যাওয়াই যাবে। হৈমি চটজলদি জামা পাল্টে হিজাব বেঁধে নিল। দরজা খুলে বের হয়ে উঠোনে বাবার কাছে আসলো। হৈমির বাবা শাহেদ হাত দিয়ে চাল মেলে দিচ্ছেন মাদুরে। হৈমিকে এত সেজেগুজে বেরোতে দেখে তিনি প্রশ্ন করলেন, কই যাচ্ছ? আব্বা, ওই নিশির ভাতিজির জন্য আজকে ঘরোয়াভাবে সিন্নি করা হচ্ছে ওদের বাড়ি। নিশি আমাকে দাওয়াত দিয়েছে। শাহেদ আশেপাশে তাকালেন। একটু দূরে কালো বাইকের মধ্যে সাইদ হ্যানান দিয়ে ফোন দেখছিল। শাহেদ সেটা দেখে যা বোঝার বুঝে গেলেন। মেয়ে কথা লুকোতে শিখে গেছে। বাহ, বিয়ে তো হয়েই গেছে, এখন ঘুরতে চাইছে ঘুরুক। তার এখন এসব আদেখা করে যাওয়ার সময় না হলে যে জামাই পেয়েছেন মেয়ের জন্য। বাধা দিলে দেখা যাবে পুরো গোষ্ঠী সমেত তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে। শাহেদ গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, যাও, সন্ধ্যার আগে ফিরে আসবে। মাগরিবের নামাজ ঘরে এসে পড়ো যেন। জি আচ্ছা আব্বা। হৈমি বাড়ির উঠোনের গাছপালা সব হাত দিয়ে সরিয়ে সাইদের পাশে এসে দাঁড়ালো। সাইদ হৈমিকে দেখে হৈমির দিকে তীক্ষ্ণ চোখে চেয়েই ফোন পকেটে রাখলো। 2 হাত জিন্সের পকেটে পুরে ধীর পায়ে এগিয়ে এলো হৈমির দিকে। তারপর 2 হাতে হৈমির কোমর পেঁচিয়ে ধরে হৈমির কাঁধে মুখ লুকালো। হৈমি আচমকা আচরণে থরথর করে কেঁপে উঠল যেমন। 2 হাতে সাইদকে ঠেলে দেবার চেষ্টা করলে সাইদ হৈমিকে চেপে ধরে কাঁধে মুখ লুকানো অবস্থায় ফিসফিস করে বলল, আই মিসড ইউ হেমন্তী, ব্যাডলি ইউ নো। সাইদের নেশালো কথা শুনে শিরশির করে উঠল হৈমির সারা গা। সঙ্গে সাইদের মাতাল স্পর্শ। ঠান্ডা হয়ে যাচ্ছে হৈমি। হৈমি খুব কষ্টে মুখ খুলে, আব্বা দেখবেন, ছাড়ুন। সাইদ তাৎক্ষণিক ছাড়ল না। কিছু সময় নিজের সঙ্গে জড়িয়ে রাখার পর তারপর ছাড়ল। বাইকে উঠে ইঞ্জিন চালু করে বলল, উঠে বস, আমরা আজকে সারাদিন ঘুরবো, পারলে রাতটাও হোটেলে কাটিয়ে নেব। কি বলিস? আমার বাচ্চাদের আসার ব্যবস্থা করতে হবে না? হৈমি বাইকের পেছনে বসতে যাচ্ছিল। সাইদের কথা শুনিয়ে বুকে ফু দিয়ে দ্রুত দুপা সরে দাঁড়ালো। সাইদ হৈমির রিয়াকশন দেখে হেসে উঠল শব্দ করে। তারপর আঙুলের ডগা হৈমির কপালে রেখে ছোট্ট করে গুঁতো দিয়ে বলল, বদের হাড্ডি, উঠে বস, আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাচ্ছি। হৈমি শ্বাস ফেলল। এবার সাইদের কাঁধে হাত রেখে বাইকে চেপে বসলো। সাইদ শো করে বাইক চালু করল। বাইকের স্পিড বড্ড বেশি। হৈমির হিজাব খুলে যাচ্ছে বাতাসের ঝাপটায়। হৈমি এক সময় প্রশ্ন করল, আমরা আজকে এইভাবে ঘুরছি কেন? সাইদ পাশের আয়নায় হৈমির মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, আমি চলে যাচ্ছি, এবার ফিরতে 1 মাসের উপরে লাগবে। হৈমি কথাই বলতে ভুলে গেল যেন। এত দ্রুত চলে যাচ্ছে? এলো তো সবে 5 দিন হলো। হৈমি আনমনে প্রশ্ন করল, 1 মাস কেন? প্রতিবার তো 15 দিনেই চলে আসেন। সাইদ হৈমির কথা শুনে বাঁকা চোখে তাকালো। ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলল, হঠাৎ আমার প্রতি এত মায়া, আর ইউ গোয়িং টু মিস মি? হৈমি সঙ্গে সঙ্গে মুখ ভেঙালো। দ্রুত অপর পাশে মুখ ঘুরিয়ে বলল, মোটেও না। মিথ্যে বলেছে হৈমি। সে বড্ড মিস করে সাইদ যখন শহরে চলে যায়। প্রতিবার 5-10 দিনের কথা বলে 15 দিনেও আসে না গ্রামে। আর এবার স্বয়ং বলছে 1 মাস। তার মানে যাবে বেশ কয়েকদিন, ফিরবে না। কষ্টে হৈমির বুকটা জ্বালা করতে লাগলো। তবুও হৈমি স্বীকার করলো না, প্রকাশ করলো না সাইদের সামনে। না হলে লাগাম ছাড়া সাইদ এ যাত্রায় তাকে মুক্তি দেবে না। বেলাস কথা দিয়েই খুন করে ফেলবে হৈমির ছোট্ট মনটা। সাইদের বাইক একটা ক্যাফের সামনে এসে থামে। গ্রাম থেকে বেশ দূরে ক্যাফেটা। সাইদ বাইক থেকে নেমে চাবি খুব ভালোভাবে নিয়ে পকেটে রাখে। তারপর বসে থাকা হৈমির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, নেমে আয়।
হৈমি খুব দ্বিধায় পড়ে গেল। আশেপাশের মানুষ তেমন নেই, খুব নিরিবিলি ক্যাফে। হৈমি কাঁপতে থাকা হাতটা সাইদের হাতে রাখলো। সাইদ খুব শক্ত করে সেই হাত নিজের হাতের তালু দিয়ে চেপে ধরে হৈমিকে বাইক থেকে নামালো। হৈমি নামলে সাইদ হৈমির বাম পাশ থেকে হৈমির কাঠটা আগলে ধরে সামনে এগোলো। হৈমি আলগোছে মাথা তুলে সাইদের মুখের দিকে তাকালো। সাইদের মুখ ডান পাশটা দেখা যাচ্ছে, কি নিখুঁত সেই মুখের ধরন। হৈমির বুক কেঁপে উঠল উত্তেজনায়। হৈমি আরও একটু চেপে দাঁড়ালো সাইদের পাশে। নাকে সাইদের ব্র্যান্ডেড পারফিউমের ঘ্রাণ আসে, ভেসে যাচ্ছে হৈমি। সাইদ ক্যাফেতে প্রবেশ করলে একটা ছোট্ট হালকা পাতলা গড়নের ছেলে দৌড়ে আসলো। এসে সাইদের সামনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। সাইদ এক হাতে হৈমিকে আগলে রেখে অপর হাতে বেশ স্মার্টলি হ্যান্ডশেক করল। ছেলেটা ভালো মন্দ জিজ্ঞেস করে হৈমির পাশে চোখের ইশারা করে জিজ্ঞেস করল, ভাই, ভাবি নাকি? হ্যাঁ। ভাবির বয়স তো একদম কম, ভাইকে সামলাতে পারেন তো ছোট ভাবি? হৈমিকে কথাটা জিজ্ঞেস করেই হু হা করে হেসে উঠল ছেলেটা। ছেলেটার সাথে সাইদও হালকা হাসল। হৈমি দুজনের হাসি দেখে তবদা হয়ে চেয়ে রইল তাদের দিকে। সাইদ এক ফাঁকে লুকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, আসলেই সামলানো যায় আমাকে রাব্বির ছোট ভাবি? আমি তো তার ভাবির কাছে এলেই কেমন বেসামাল হয়ে পড়ি জানে সে। হৈমি অবাক চোখে তাকালো সাইদের দিকে, পরপর মাথা নত করে ফেলল। রাব্বি তারপর তাদের একটা আলাদা নিরিবিলি জায়গা বেছে বসার জন্য বলল। সাইদ হৈমি মুখোমুখি বসল। রাব্বি তাদের মেনু দেখতে বলে চলে গেল অপর দিকে। সাইদ মেনু সোজা হৈমির দিকে এগিয়ে বলল, কি খাবি অর্ডার দে। হৈমি মেনু হাতে নিয়ে চোখ বুলালো। সাইদের একটা কল এসেছে, সে কল রিসিভ করে কথা বলছে। হৈমি মেনু দেখে যার বর্ণায় অবাক বিস্মিত। সামান্য কফির দাম 560 টাকা। কফিতে কি মেশায় এরা? এত এত কফির নাম সে এ জীবনেও শোনেনি। পাস্তা পাওয়া যায়, দাম 1390 টাকা। পাস্তা ঘরে বানায় হৈমি। কই, ঘরে বানাতে সব 200 টাকার মধ্যেই হয়ে যায়, এখানে 1390। হৈমি কি অর্ডার দেবে খুঁজে পেল না। মেনু হাতে চুপচাপ বসে রইল। সাইদ কথা বলা শেষ করে ফোন বন্ধ করে টেবিলের ওপর রাখলো। হৈমির দিকে চেয়ে জিজ্ঞেস করল, কি খাবি পছন্দ হয়েছে? কফি খাস? ক্যাপাচিনো চলবে নাকি এক্সপ্রেসো? তারপর ভারী খাওয়া যাবে। হৈমি এক নজর ক্যাপাচিনো আর এক্সপ্রেসোর দাম দেখে নিল। ক্যাপাচিনো 1100 টাকা, এক্সপ্রেসো 1230 টাকা। দাম দেখে হৈমির কফি খাওয়ার ইচ্ছে চলে গেল। সাইদ এক পর্যায়ে রেগে গেল, বলল, মেনু খেতে তোকে দেওয়া হয়নি, সেটা থেকে অর্ডার করতে দেওয়া হয়েছে। এত কি দেখিস মেনুতে? হৈমি মেনু শব্দ করে টেবিলে রাখলো। আশেপাশে চোখ রেখে ফিস করে বলল, আমরা এখানে কেন এসেছি? দাম দেখেছেন সব কিছুর? আমার 1 মাসের হাত খরচ থেকেও বেশি একটা সাধারণ কফি। আমরা অন্য রেস্টুরেন্টে যাই, চলুন। সাইদ এ কথা শুনে কিছুক্ষণ হৈমির দিকে তাকিয়ে থাকলো। পরে চেয়ারে হেলান দিয়ে সোজা বসে সরাসরি হৈমির দিকে চেয়ে প্রশ্ন করল, তোকে এখানে কে নিয়ে এসেছে? আপনি? হৈমি মিনমিন করে জবাব দেয়। সাইদ আবার জিজ্ঞেস করে, এখানের বিল কে দিবে? আপনি? টাকার চিন্তা করছেটাকে? আমি। সাইদ এবার ঝুঁকে এলো হৈমির দিকে, তারপর চোখে চোখ রেখে বলল, অর্ডার নাও অ্যান্ড রাইট নাও। পান্তা আর কফি। সাইদ হৈমির ভয় পাওয়া দেখে হাসলো হালকা। চোখ বন্ধ থাকায় হৈমি হাসি দেখল না। সাইদ আবার সোজা হয়ে বসল। তারপর ওয়েটার ডেকে অর্ডার দিয়ে দিল। দেরি হবে খাবার আসতে, তারা বানিয়ে দেবে নতুন করে অর্ডার দেওয়ার পর। হৈমি আর সাইদ চুপচাপ বসে আছে। হৈমি এদিক ওদিক তাকিয়ে ক্যাফের ডেকোরেশন দেখছে। সাইদ দেখছে হৈমিকে স্বয়ং। এক পর্যায়ে সাইদ উঠিয়ে হৈমির পাশে বসে গেল। গায়ে ধাক্কা লেগে হৈমি পাশে তাকালো। সাইদকে নিজের এত কাছে দেখে ভরকে গেল ও। সাইদ হাত বাড়িয়ে হৈমির হিজাব ঠিক করে দিল। হৈমি বলল, খুলে গেছে হিজাব? তাড়াহুড়ো করে বেঁধে এসেছিলাম। সাইদ মাথা নেড়ে ঠিক আছে বলল। তারপর এতক্ষণে কাঙ্ক্ষিত কথা তুলল, বিয়ে করে তো গায়ে হাওয়া লেগেছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আমি চলে গেলে খবরদার কারোর সঙ্গে, ছেলেদের সঙ্গে কথা বলবি না। আমি ফিরে এসে যেন যেমনি রেখে যাচ্ছি অমনি পাই, কি মনে থাকবে? সেই রাস্তা বিয়ের আগেই বন্ধ করে রেখেছেন, জানেন না? তাও তো রোজ লাভ লেটার কম্পাস না। শোয়েবকে আজকাল পেছনে ঘুরছে শুনলাম। খবরদার হৈমন্তী, নেক্সট ডে সোজা গিয়ে একটা থাপ্পড় দিয়ে সরাসরি বলবি আই অ্যাম ম্যারিড। কি বলতে পারবি না?
শোয়েব এর কথাও সাইদের কানে গেছে। ছেলেটা খুব সাবধানে হৈমির সাথে কথা বলতে আসে, নিজেকে অনেক আড়াল করে, সেটাও জেনে গেছে। আর কত কিছু যে জানে কে জানে। হৈমি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, থাপ্পড় লাগবে না, আমি ভালোভাবে বলে দিব, শেষ হবে না। সাইদ হাসলো একটু। কি নিষ্পাপ তার হৈমন্তী। সাইদ চলে গেছে আজ প্রায় 1.5 মাস। যাবার পর প্রথম কদিন কল দেয়া হতো তার। আপাতত তার 15 দিন ধরে মাস্টার্স এক্সাম চলছে, তাই কল করার সময় পাচ্ছে না বলে সে আগেই জানিয়েছে হৈমিকে। হৈমি শুনে প্রতিবাদ করে না। সাইদ আর যাই করুক, পড়াশোনায় সে বড্ড ভালো, এ ব্যাপারে সে এটুকু ফাঁকি দেয় না। এজন্য আরও সে বাড়ির বড্ড আদরের। এক ফাঁকে কদিন আগে হৈমিকে এসে দাওয়াত দিয়ে গেছে চেয়ারম্যান বাড়ির ছোট মেয়ে, সাইদের ছোট বোন অনন্যা। চেয়ারম্যান বাড়িতে ঘরোয়া পরিবেশে একটা ফ্যামিলি গেট টুগেদার করা হবে। চেয়ারম্যান বংশের অনেকেই থাকবেন সেখানে। চেয়ারম্যান ওবায়দুল্লাহ চাইছেন হৈমিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এবার বিয়ে আল্লাহর রহমতে হয়ে আছে, এখন চেয়ারম্যান বাড়ির বউকে সবার সামনে আনা উচিত। বিয়ে করবে না করে ছেলে তাদের সোজা তুলে এনে বিয়ে করে নিয়েছে। কাউকে তেমন জানানো যায়নি বিয়ের কথা। মূলত হৈমির জন্যই এই গেট টুগেদারের আয়োজন। হৈমিকে নিজে এসে দাওয়াত দিয়ে গেল অনন্যা ও সাইদের বড় ভাবি। সঙ্গে যাবে হৈমির পুরো পরিবার। তবে অনন্যা বলছে হৈমিকে দুপুরের আগেই নিয়ে যাবে নিজের সঙ্গে। শাহেদ মানা করেও শেষ অবধি রাজি হয়েছেন। তিনি মূলত চাইছেন না বিয়েটা এখনই প্রকাশ পাক, কিন্তু চেয়ারম্যান বাড়ির মানুষের তোপের মুখে পড়ে শেষ অবধি গড়িমসি করে রাজি হয়ে গেছেন। হৈমি সেদিন দুপুরের আগেই তৈরি হয়ে আছে। আজকে হৈমি শাড়ি পরেছে, আকাশি রঙের তাঁতের শাড়ি। শাড়িটা আজকের জন্য হৈমিকে চেয়ারম্যান বাড়ি থেকে উপহার দেওয়া হয়েছে। সেদিন কথার ফাঁকে হৈমি শুনেছে অনন্যার থেকে আজকে সাইদ গ্রামে আসে। আপাতত সে রাস্তায় এই ফিরল বলে অনন্যা নয়, বরং সাইদ নিজে হৈমিকে নিয়ে যাবে তাদের বাড়ি। এতদিন তৃষ্ণার্ত কাকের ন্যায় সাইদকে দেখার আশায় হৈমি রীতিমতো মারা যাচ্ছিল। আজকে তার সঙ্গে অবশেষে দেখা হচ্ছে। খুশিতে হৈমি সময়ের আগেই তৈরি হয়ে বসে থাকলো। এক পর্যায়ে হৈমির মোবাইলে কল এলো অচেনা নাম্বার। হৈমি কল ধরল। ওপাশ থেকে সাইদের কণ্ঠস্বর কেউ একজন নকল করে বলল, ওই মন্ত্রী, আমি আমার বাড়ির বাইরে, দুটো আয়, তোর হাতে গুনে গুনে ঠিক 2 মিনিট সময়। হৈমি কথাটা শুনে আর আগে পিছিয়ে দেখার সুযোগ পেল না। খুশিতে হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে দ্রুত শাড়ি একটু তুলে বাবাকে বলে দৌড় লাগালো উঠোনের বাইরে। খুশিতে হৈমির চোখ চিকচিক করছে। উঠোনের বাইরে পা রাখতেই শাড়ির আঁচলে টান খেলো। হৈমি আটকে গেল। পেছনে তাকিয়ে দেখে মাছুগুন্ডা তার সাঙ্গপাঙ্গ নিয়ে হৈমির দিকে এগিয়ে আসে। হৈমি বোকা হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। তারপর অবস্থা বুঝে দৌড় দিতে আরম্ভ করতেই শাড়ির আঁচল হৈমির গায়ের সঙ্গে শক্ত করে পেঁচিয়ে মুখে রুমাল চাপে মাছু। মিনিট খানেক ধস্তাধস্তির পরপরই হৈমি জ্ঞান হারায়। মাছু হৈমিকে কাঁধে তুলে গাড়িতে তুলে নেয়। হৈমির শাড়ির আঁচলের একটা ছোট্ট টুকরো ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। হৈমিকে নিয়ে ওরা চলে যায় লুকোনো কোনো জায়গায়, যেখানে সাইদ তাদের কখনো খুঁজে পাবে না। সাইদ হৈমিদের উঠোনের সামনে এসে বাইক থামায়। তারপর বাইকে বসেই কল দেয় হৈমিকে। ওপাশ থেকে কল ধরে না কেউই। সাইদ এবার বিরক্ত হয়ে অনন্যাকে কল লাগায়। ওপাশে কল ধরলে সাইদ ধমকে ওঠে, তুই হৈমিকে বলিসনি আমি নিতে আসবো তাকে? আমি বলেছি ভাইয়া। হৈমি ভাবি তো এই কথা শুনে দুপুরের আগে শাড়ি পরে রেডি ছিল, আমাকে রেডি হয়ে নিজেই কল করেছে, ছবি পাঠিয়েছে। সাইদ অবাক হলো। তারপর কল কেটে দিল। ভাবলো বাড়ির ভেতরে যাবে। বাইক থেকে নামলে একটু এগোতেই পায়ে বাজে শাড়ির আঁচলের টুকরো। সাইদ কিছুটা অবাক হয়। কোমর ঝুঁকিয়ে আঁচল হাতে তুলে নেয়। শাড়িটা চিনতে তার এক বিন্দু অসুবিধা হলো না। এই শাড়ি সে হৈমির জন্যই ঢাকা থেকে নিজে কিনে পাঠিয়েছে। কিন্তু শাড়ির আঁচল এভাবে ছিঁড়ে পড়ে আছে কেন মাটিতে? সাইদ কিছুক্ষণ হাতে থাকা শাড়ির আঁচলের দিকে চেয়ে থাকলো। তারপর হঠাৎই মনে পড়লো কিছু একটা। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে এলো সাইদের। দৌড়ে হৈমির বাড়ির দিকে ছুটে গেল সে। শাহেদ তৈরি হচ্ছেন চেয়ারম্যান বাড়ি যাবার জন্য। সাইদ বাড়ির উঠোন পেরিয়ে সোজা শাহিদের রুমে ঢুকে গেল। শাহেদ সাইদকে এই অবস্থায় দেখে কিছু প্রশ্ন করতে যাবেন, তার আগে সাইদ মাথার চুল খামছে হাঁপাতে হাঁপাতে বলল, হৈমি বাড়ি থেকে কখন বেরিয়েছে আঙ্কেল? শাহেদ অবাক হলেন। সাইদের অবস্থা দেখে তার মোটেও সুবিধার লাগছে না। তিনি উত্তর দেন, ঘন্টাখানেক আগে তোমার বোন এসে নিয়ে গেছে। হৈমি আমাদের বাড়ি যায়নি আঙ্কেল, কেউ ওকে তুলে নিয়ে গেছে। এই দেখুন ওর ছেঁড়া
শাড়ির আঁচল। এটা উঠোনের বাইরে পড়েছিল। সাইদ বড্ড হাপিত্তেশ করছে, বারবার আঙুল দিয়ে নাকের নিচের ঘাম মুছে। অস্থিরতা ক্রমশই বাড়ছে তার। হৈমির আসন্ন বিপদের কথা চিন্তা করে রাগে মাথাটা ফেটে যাচ্ছে সাইদের। কে হতে পারে? হৈমি ঠিক আছে তো? যদি হৈমির কিছু হয়, সাইদ তাদের বংশের নাম ধাম কাম সব কিছু ধ্বংস করে দেবে। সাইদকে চেনে না তারা। সাইদ বিড়বিড় করে গালি দিল, জানোয়ারের বাচ্চাদের একবার হাতে পেলে টুকরো টুকরো করব আমি সাইদ। ভাই, হৈমি ভাবিকে ওই মাছু গুন্ডার লোকেরা তুলে নিয়ে একটা গোডাউনে রাখছে, গ্রামের পূর্ব দিকের গোডাউন। রাজীবের ছোট ভাই হারুন বড্ড সাবধানে ফিস করে কথা বলল ফোনের ওপাশে থাকা সাইদকে। সাইদ শুনে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানে নিজের মধ্যে, তারপর লাল চোখে চেয়ে জানায়, তুই সাবধানে থাকিস, ওরা যেন তোকে না দেখে। আমি আসছি, তুই গোডাউনের দিকে নজর রাখিস। ফোনের লোকেশন অন করে রাখ, আমি ট্রেস করছি। সাইদ ফোন রেখে পকেটে পড়ে। সাইদের পাশে শাহেদ, হৈমির আম্মা এবং রয়েছে পুরো চেয়ারম্যান বংশ। সাইদ ফোন রেখে পাশে থাকা তার বড় ভাই সুভাষের দিকে তাকালো। তীব্র জেদ মাখা গলায় সরাসরি বলল, আমি হৈমিকে আনতে যাচ্ছি। আমার আসার আগে বিয়ের সব ব্যবস্থা করে রাখো। আজকে আমি হৈমিকে ঘরে তুলব, অ্যান্ড দ্যাটস ফাইনাল। চেয়ারম্যান ওবায়দুল্লাহ কিছু বলতে এগোলেন, এভাবে এত হুট করে? হ্যাঁ, হুট করে সব কিছু হবে এখন থেকে তোমাদের জন্যে, ঠিক তোমাদের জন্যে হৈমির আজকে এই অবস্থা। আই উইল নট ডেফিনেটলি ডু অ্যানি মার্সি অন অ্যানি ওয়ান ফ্রম নাও, স্পেশালি যখন সেটা হৈমির ব্যাপারে। আজকে যা হচ্ছে সব। সাইদ চিৎকার করে কথাগুলো বলে থেমে যায়, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। শাহেদ এ ব্যাপারেই কিছু বলতে চান, তবে সঙ্গে সঙ্গে আটকে ফেলে সাইদ। বড্ড নরম থাকার চেষ্টা করে বলে, আঙ্কেল, হৈমি আমার বউ। এটা আপনার যাই করেন না কেন কোনোভাবে মিথ্যা করতে পারবেন না। আইন অনুসারে এখন হৈমির প্রতি তার স্বামীর সবচেয়ে বেশি অধিকার। আমি যখন বলেছি হৈমি আমার কাছে সেফ থাকবে মানে থাকবে, সেটা দুনিয়া উল্টে গেলেও ওকে সেফ রাখবো আমি সাইদ। আমি এ ব্যাপারে কোনো না শুনতে চাই না, আর না কেউ না বললে আমি শুনবো। দরকার হলে আমার বউ আমি তুলে নিয়ে আসার ক্ষমতা রাখি, কিন্তু আমি এটা চাইনি দেখে এতদিন কিছুই করিনি, কিন্তু আজকের পর নো মোর ভালো মানুষই। শাহেদ কিছু বলবেন তার আগে চেয়ারম্যান বললেন, ভাইজান, ছেলেটা আগে হৈমিকে নিয়ে আসুক, আমরা বসে এ ব্যাপারে কথা বলছি। সাইদ লম্বা লম্বা শ্বাস ফেলে ঘুরে বাড়ির বাইরে যেতে যেতে চেঁচিয়ে বলে গেল, আমি ফিরে আসার আগে যেন সব ব্যবস্থা করে রাখো ভাইয়া। হারুনের লোকেশন ট্রেস করে করে এগোচ্ছে সাইদ। হারুন এক পর্যায়ে কল করে প্রায় কেঁদেই বলে ফেলল, ভাই, ওরা বোধহয় ভাবির সাথে খারাপ কিছু করতে চাইছে। উড়ানোর ভিতর থেকে ভাবির চিৎকার শুনতে পাচ্ছি। সাইদ কথাটা শুনে লোম অবধি দাঁড়িয়ে গেল। বুকের ভেতর জঘন্যভাবে ধরাস ধরাস করতে লাগলো। গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে সাইদ বলল, তুই থাক হারুন ওখানে, ভেতরে গিয়ে একা কিছুই করতে পারবি না তুই। আমি আসছি। ওরা ওকে কিছুই করবে না হারুন, আমি করতে দেব না। ওর সমস্ত কিছুর উপর আমার অধিকার, ওই জানোয়ারের বাচ্চাদের নয়। সাইদ গাড়ির স্পিড আরও বাড়ালো। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল পূর্ব দিকের গোডাউনে। সাইদকে দেখে হারুন সাইদের পেছনে এসে দাঁড়ালো। সাইদ গাড়ি থেকে নেমে এক দৌড়ে গোডাউনের সামনে চলে এলো। দরজা ভেতর থেকে লকড। সাইদ 7-5 চিন্তা না করে এক লাথি দিয়ে দরজা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো হৈমির ক্লান্ত মুখের ছবি। হৈমির উপরে শুয়ে ধস্তাধস্তি করছে মাসু। হৈমির চোখে মুখে কান্নার ফোয়ারা বইছে। বারবার বাঁচার জন্য মাসুর গায়ে থাপ্পড় কিল ঘুষি দিচ্ছে। সাইদ আর ভাবতে পারল না, দ্রুত দৌড়ে গিয়ে হৈমির উপর থেকে মাসুকে তুলে কুত্তার মতো মারতে লাগলো। হৈমি ছাড়া পেতেই গায়ে খুলে ফেলা শাড়ি জড়িয়ে হাঁটু গেড়ে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। কান্নার কারণে রীতিমতো শ্বাসকষ্ট হয়ে গেছে, ঠিকভাবে নিঃশ্বাসটাও নিতে পারছে না। সাইদ মারতে মারতে সবগুলোকে প্রায় আধমরা করে ফেলেছে। তারপরও থামে হৈমির মৃদু স্বরের আওয়াজ শুনে, সাইদ থামুন। সঙ্গে সঙ্গে সাইদের হাত থেমে যায়। চোখ ঘুরিয়ে পাশে যায়। হৈমির শাড়ি গায়ে এলোমেলো জড়ানো, শরীরের অনেক নিষিদ্ধ অঙ্গ দৃশ্যমান। সাইদ পেছনে তাকালো। হারুন এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। সাইদের এমন তাকানো দেখে সে বুঝতে পারল কিছু। মাথা নত করে বলল, আমি বাইরে আছি ভাই, দরকার বলে ডাইকেন।
কথাটা বলে মাথা না তুলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল হারুন। সাইদ হাতে ধরে থাকা মাসুর কলার ছেড়ে দিল। মাসু লুটিয়ে পড়ল মেঝেতে, কুকিয়ে উঠল ব্যথায়। এক পর্যায়ে ব্যথায় জ্ঞান হারালো। সাইদ ধীর পায়ে এগিয়ে এলো, তার লাল চোখ হৈমির দিকে কাতর হয়ে চেয়ে আছে। হৈমি মাথা হালকা কাজ করে কান্না মাখা চোখে চেয়ে রইল সাইদের দিকে। সাইদ অবশ দেহের ন্যায় হাঁটু গেড়ে বসে পড়ে হৈমির ঠিক সামনে। শরীরে জখম অগ্রাহ্য করে এগিয়ে গিয়ে হৈমির কপালে চুমু বসায়। হৈমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। ডান চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়ায়। হৈমি চোখ বন্ধ অবস্থায় ফুপিয়ে কেঁদে ওঠে। সাইদ সঙ্গে সঙ্গে হৈমির গায়ে তার শার্ট খুলে জড়িয়ে দিয়ে বুকে চেপে ধরে। হৈমি চিৎকার করে কাঁদতে থাকে। সাইদের কান্না আসছে হৈমির এহেন অসহায় অবস্থা দেখে। সে ঠোঁটে দাঁত চেপে হৈমির পিঠে হাত বোলাতে থাকে। হৈমি কাঁদতে কাঁদতে বিলাপ করে শুধু। আমি অপবিত্র হয়ে যেতাম সাইদ, আমার আজ সব শেষ হয়ে যেতে পারতো। ওরা ওরা আমাকে কেমনে এসব, আমার গায়ে ওদের ছোঁয়া, আমার ঘেন্না হচ্ছে সাইদ। সাইদ আমি আমি অপবিত্র। সাইদ আর শোনে না, শুনতে চায়ও না কিছু। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে হৈমির মুখ দু হাতে তুলে চুমু বসায় ঠোঁটে। হৈমির চোখের জল নাক গড়িয়ে ঠোঁটে আসতেই সাইদের ঠোঁটের চাপে হারিয়ে যাচ্ছে আবার। হৈমি এক পর্যায়ে নিজেই মোহিত হয়ে গেল আজকে যা ঘটেছে ভোলার জন্য। সাইদের গলা জড়িয়ে কিছুটা উঁচু হয়ে নিজেই পাগলের মতো চুমু খেতে থাকে ঠোঁটে। সাইদ ব্যথা পায়, তবুও মুখ বুজে সহ্য করে নেয়। একটা দুটো ব্যথা হোক না, বউটা তো ওরই। হৈমি নিজে বড্ড অবাক হয়েছে। গোডাউন থেকে সোজা চেয়ারম্যান বাড়ি ফিরেছে তারা। দুপরিবারের সকল মানুষকে নিজের সামনে দেখে ভয়ে আতঙ্কে নিজেকে গুটিয়ে নিয়ে সাইদের পেছনে লুকায়। সাইদ টান দিয়ে হৈমিকে সবার সামনে আনে, জোর গলায় পরিচয় করায় হৈমিকে সবার সঙ্গে। আমার বউ হৈমি বিনতে শাহেদ, সবাই থাকুন, ও ফ্রেশ হয়ে আসুক, আমাদের বিয়ে খেয়ে তারপর যাবেন। হৈমিকে নিয়ে দ্রুত সাইদের ঘরে ছুটে গেল অনন্যা। দ্রুত বিয়ের শাড়ি গহনা পরিয়ে নিচে নিয়ে আসলো। কাজী এলেন, বিয়ে পড়ানো হলো বড্ড তাড়াহুড়োয়। হৈমিকে কবুল বলতে একটুও সময় দেয়া হয়নি। কবুল বলার সঙ্গে সঙ্গে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠেন। হৈমির কি হলো কিছুই বুঝতে পারল না। যা হলো যেমন কোনো ঝড়, মুহূর্তেই হৈমির জীবন পাল্টে গেল। এখন থেকে সে সাইদের বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী। ভাবতেই শিহরণে কেঁপে উঠছে বারবার হৈমি। বাসর ঘরেও ঢুকে গেল খুব দ্রুতই কেমন করে। ফুলে সজ্জিত বিছানায় হৈমি হাঁটু গেড়ে বসে আছে। সাইদ আর তার ভাই বোন কাজিনের কথা শোনা যাচ্ছে বাইরে। সাইদকে তারা কোনো মতেই বাসর ঘরে ঢুকতে দেবে না। আগে 50,000 টাকা, তারপর বাসর। সাইদ বলল, ক্যাশ নাই এত, ভাগ। ভিড়ের মধ্যে অনন্যা উকি দিয়ে বলল, ক্যাশ নেই, কার্ড আছে তো, ওটাই দাও, আমরা নিয়ে নিব নিজেদের টাকা। সাইদ আর না পেরে শেষ অবধি কার্ড দিল, তারপর চোখ পাকিয়ে বলল, 50-এর উপরে 1 টাকা খরচ হলে তোদের 1 টাকাও আর আস্ত রাখবো না, মনে থাকে যেন। ভাই বোনদের হই হুল্লোড় করে কার্ড নিয়ে গেল। সাইদকে তারপর বাসর ঘরে ঢোকার অনুমতি দেয়া হলো। দরজা লাগানোর শব্দে হৈমি আর চোখে তাকালো সাইদের দিকে। সাইদ আজ সাদা পাঞ্জাবি পরেছে, হিরো লাগছে একদম তাকে। হৈমি বিছানা থেকে উঠে সালাম করলো সাইদকে। সাইদ হৈমিকে নিচ থেকে উঠিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। হৈমি সাইদের বুকে নিশ্চিন্তে পড়ে থাকলো। এক পর্যায়ে সাইদ হৈমির চুলে চুমু খেয়ে ফিসফিস করে বলল, তুই তৈরি হৈমন্তী, ক্যান আই লাভ ইউ। হৈমির গা যেমন শিরশির করে উঠল। সম্মতি স্বরূপ জোরে সাইদের পিঠে আঁচড় কাটল। সাইদ মৃদু হাসল। হৈমিকে কুলে তুলে বিছানার দিকে এগোতে এগোতে বলল, আজ আর তুই আস্ত থাকবি না হৈমন্তী, কামড়ে কুমড়ে তোকে আজ শেষ করে দেওয়া হবে। আমার এতদিনের ধৈর্য সহ্য হচ্ছে না, একদম না। সমাপ্ত। সবাই জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এত রিভিউ দেবেন প্লিজ। এমন গল্প তাহলে আরও আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।